হয়, আয়নিক যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল বলা যাবে না। আয়নিক যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হয় না। যেমন দেখেন, এই যে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হচ্ছে একটা অধাতু। তার মানে ধাতু আর অধাতু হলেই তারা সাধারণত আয়নিক যৌগ হয়, ধাতু আর অধাতু হলেই আয়নিক যৌগ হয়। তাহলে আপনাকে আমি বলে দিলাম যে যদি কখনো ধাতু আর অধাতু হয় তাহলে তার আয়নিক যৌগ হয়, আর আয়নিক যৌগ হলে সেখানে কেন্দ্রীয় মৌল হয় না। আর অধাতু আর অধাতু হলে সেখানে সমযোজী যৌগ হয়, আর সমযোজী যৌগ যখনই হবে তখন সেখানে কেন্দ্রীয় মৌল পাওয়া যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। এবার একটু খেয়াল করে দেখেন, হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, তার মানে দুটোই অধাতু। অধাতু অধাতু হলেই সমযোজী যৌগ হবে, আর সমযোজী যৌগ হওয়া মানেই সেখানে কেন্দ্রীয় মৌল আছে, অর্থাৎ যার যোজনী সর্বাধিক হবে সেই তখন কি হয়ে যাবে, কেন্দ্রীয় মৌল হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে কার্বনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এটা একটা অধাতু, ক্লোরিনও কিন্তু অধাতু। তাহলে দুটোই যেহেতু অধাতু তার মানে এটা সমযোজী যৌগ। তার মানে এখানেও আপনি বলে দিতে পারছেন যে কার্বনের যেহেতু যোজনী 4 তাহলে অবশ্যই সে কেন্দ্রীয় মৌল হবে। সালফার অধাতু, ফ্লোরিন অধাতু, তার মানে দুটোই অধাতু আছে, তাহলে এটা সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ হওয়ার কারণে আমি এখন বলতে পারবো যে অবশ্যই এর মধ্যে কি আছে, কেন্দ্রীয় মৌল আছে। আর কেন্দ্রীয় মৌল কি হবে, সালফারের যোজনী এখানে 6 আর ফ্লোরিনের হচ্ছে কত, 1। এখন দেখেন অ্যামোনিয়াও নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, তার মানে দুটোই অধাতু, তাহলে অবশ্যই তারা সমযোজী যৌগ, আর সমযোজী যৌগতে অবশ্যই কি থাকবে, কেন্দ্রীয় মৌল থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে গেল আমাদের এখানে কাহিনী।